লেহেঙ্গার ভেজা শরীরে বেলকনিতে সিটে আসা বৃষ্টির পানিতে ভিজে একাকার হয়ে ফ্লোরে বসে কান্না করছি। ভাগ্যের কি পরিহাস, কিছু না করে আজ সবার কাছে আমি অপরাধী, আর ওইদিকে আমার ডেভিল হাজবেন্ড পড়ে পড়ে ঘুমাচ্ছে বিছানায়। এই তো কিছু সময় আগের কথা। বিয়ের ঠিক কবুল বলার আগ মুহূর্তে আমার সামনে এসে দাঁড়ায় জাঙ্কুক ভাই, আর সাথে সাথে আমার গালে কষে একটা চড় বসায়। আমি তো আহম্মকের মতো তাকিয়ে দেখে চলেছিলাম। আসলে হচ্ছেটা কি এসব, মানে কি কি করলাম আমি আবার, এইসব ভাবছি তখনই জাঙ্কুক ভাইয়া জোরে আমার গাল টিপে ধরে বলে, কি মনে ভেবেছিলি তুই আমি অন্য সবার মতো মুখ বুঝে সব মেনে নিব? আমি জীবন জাঙ্কুক অন্য সব ফালতু সস্তা কৃত্রিম প্রেমিকদের মতো নয়। আপনাদের সবাইকে উদ্দেশ্য করে বলছি, তে আর আমার বিয়ে হয়ে গিয়েছে, কিন্তু ভয়ের জন্য কাউকে বলতে পারিনি। আর এখন ও আমার বিয়ে করা স্ত্রী। আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। কি বলছে তা কি? জাঙ্কুক ভাইয়াকে আমি পছন্দ করি জানি, আমি তাকে প্রপোজও করেছিলাম, কিন্তু সে আমাকে ফিরিয়ে দিয়েছিল। কিন্তু আজ হঠাৎ এমন করছে কেন সে? আর আমাদের বিয়েই বা হলো কবে? এইসব ভাবছিলাম তখনই মা এসে আমার গালে আরেকটা চড় বসিয়ে দেয়। বাবা তো মাথা নিচু করে আছে। আমার বাবা হলেন আমাদের গ্রামের চেয়ারম্যান, সম্মান জিনিসটা তার খুব প্রিয়। পরিবার বলতে মা, বাবা, চাচা, চাচি আর আমার এক ভাই আছে। আমি কিছু বলতে চাইলে মা বলে ওঠে, এর জন্যই তুই এত ঢাকা যেতে চাইতি। আমি যদি জানতাম তুই এমন হবি তাহলে তোকে জন্মের পর লবণ মুখে দিয়ে মেরে ফেলতাম। কিভাবে পারলি নিজের বাবা মাকে ধোকা দিয়ে বিয়ে করতে? একটু গায়ে বাজলো না তোর? আম্মু বিশ্বাস করো, আমাদের বিয়ে হয়নি, মিথ্যে বলছেন উনি। আর তুমি বলো আমরা কখন বিয়ে করব? জাঙ্কুক ভাইয়া থাকে ঢাকায় আর আমি গ্রামে। আমার কথাটা বোঝার চেষ্টা করো আম্মু। তখনই জাঙ্কুক ভাইয়া বলে, মামি তুমি ওর কথা বিশ্বাস করবে না। কিছুদিন আগে গ্রীষ্মের ছুটিতে যখন আমাদের বাসায় বেড়াতে যায় তখন আমাদের বিয়ে হয়। আর এই দেখ বিয়ের রেজিস্ট্রি পেপার। আমি মুহূর্তেই চমকে গিয়েছিলাম। আমি সেটা হাতে নিয়ে দেখি সত্যি এটা একটি কাবিননামা, আর সেখানে আমার আর জাঙ্কুক ভাইয়ার সাইন। এটা কিভাবে সম্ভব? পরক্ষণই মনে পড়ে এটা তেমন কিছু না, আজকালকার জামানায়। আমি বলি এটা মিথ্যা। বাবা আম্মু বিশ্বাস করো ভাইয়া, তুই অন্তত আমাকে বিশ্বাস কর। তখন চাচি বলে, আমি আগেই বলেছিলাম মায়া মানুষকে এত লাই দিতে নেই। শুনলেন না তো ভাইজান, দেখছেন? আমি বারবার বলার পরও কেউ আমার কথা বিশ্বাস করেনি। বরাবরই আমার কথা না শুনে সবাই আমাকে দোষারোপ করেছে। আমার কিছু করার ছিল না, আমি এই বিয়ে করব না। তখন আমার চাচি বলে, বিয়ে করবি না মানে? করে তো ফেলেছিস, এখন আবার এত ন্যাকামো না করে কবুল বলে বিদায় হ। আমার বাবা উপরে চলে যান, সাথে আমার মাও জোর করেই আমার বিয়েটা দেয়। আমার চাচা, আমার চাচাতো ভাই, তারপর জাঙ্কুক ভাইয়া আমাদের বাড়িতে এক মুহূর্ত দেরি না করে আমাকে টেনে গাড়িতে তুলে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। কেমন বিয়ে হলো আমার! কে একটু আসতো না আমাকে বিদায় দিতে? আমার নিজের বাবা মা আমাকে বিশ্বাস করলো না। কান্নায় আমার বুক ফেটে যাচ্ছে। নিজেকে আর আটকে রাখতে না পেরে কেঁদেই দিলাম আমি। কাঁদতে কাঁদতে যখন ঘুমিয়ে পড়ি জানি না আমি, কিন্তু হঠাৎ করে ব্রেক করাতে আর সিট বেল্ট না বাঁধার কারণে মাথায় বেশ ব্যথা পাই, আর ঘুমও ভেঙে যায়। দেখি ভাইয়াদের বাসায় পৌঁছে গিয়েছি, কিন্তু এখন ভয় আঁকড়ে ধরেছে। যদি ফুপি আমাকে মেনে নেয় আগের মতো আদর না করে, যদি আমাকে বাসা থেকে বের করে দেয়, জাঙ্কুক ভাইয়া আমাকে ফেলে গাড়ির দরজা খুলে জোরে লাগিয়ে হাঁটতে লাগে। আমি তখন ঠায় বসেছিলাম সেখানে। জাঙ্কুক ভাইয়া কিছু সময় পর আবার আমার কাছে ফিরে আসে আর দাঁতে দাঁত চেপে বলে, আপনি কি হেঁটে আসতে পারবেন নাকি হেলিকপ্টার পাঠাবো? কেন করেন আমার সাথে এমন জাঙ্কুক ভাইয়া? আমার থেকে আমার ভালোবাসা কেড়ে নিয়ে তুই সুখে সংসার করবি? তোর জন্য আজ জেনি আমার কাছে নেই। আমি চমকে যাই জেনি আপুর কথা শুনে। আমি শুধু এতটুকু বুঝতে পারছি যে সে আমাকে ভুল বুঝেছে। সে আমাকে টেনে গাড়ি থেকে বের করে দারোয়ান চাচাকে বলে গাড়ি থেকে লাগেজটা বের করে ভিতরে নিয়ে আসতে। ফুপু খুব সুন্দর করে আদর যত্নে আমাকে মেনে নিলেন। কিছু সময় পর আমাকে রোজি জাঙ্কুক ভাইয়া রুমে নিয়ে আসে। অন্য 5টা ঘরের মতো না এটা। রোজি আমার লাগেজটা থেকে জামা কাপড় বের করে আলমারিতে গুছিয়ে রেখে একটু পর চলে যায়। রুমটা ফুল দিয়ে হালকা পাতলা সাজানো, কিন্তু আমার এসব বিরক্ত লাগছে।
তখনই ঘরে প্রবেশ করে জাঙ্কুক ভাইয়া। আমি আর নিজের রাগটা দমিয়ে রাখতে পারলাম না, ছুটে গিয়ে চেপে ধরলাম তার শার্টের কলার। কেন করলেন এমনটা আমার সাথে? কেন? কি এমন ক্ষতি করেছি আমি আপনার, যার বদলে আপনি আমার পরিবারের কাছে খারাপ মেয়ে বানালেন আমাকে? একটু লজ্জা করলো না আপনার? জাঙ্কুক ভাইয়া এক ছটকায় আমাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিয়ে চিৎকার করে বলে ওঠে, তোর লজ্জা করলো না আমার আর জেনির এত সুন্দর সম্পর্কটা নষ্ট করতে? তুই আমার থেকে আমার ভালোবাসার মানুষটা পেয়ে নিয়েছিস, তার বদলে আমি তোর আপন মানুষগুলোকে তোর থেকে দূরে সরিয়ে দিয়েছি। আর যদি মাকে পাকনামি করে আগ বাড়িয়ে কিছু বলতে চাস, আমার চেয়ে খারাপ কেউ হবে না। আপনার ভুল হয়েছে, বিশ্বাস করুন। আমি জেনি আপুকে কিচ্ছু বলিনি। আমি তো আর কিছু বলতেই যাব, তখনই সে আমার দু গাল জোরে চেপে ধরে বলে ওঠে, আর বানিয়ে মিথ্যে কথা বলতে হবে না, নয়তো তো এই মুখ আমি ভেঙে গুড়গুড় করে দিব। বলেই আমার হাত ধরে টানতে টানতে বেলকনিতে নিয়ে আসে আর আমাকে বেলকনিতে রেখে দরজাটা লাগিয়ে চলে যায়। বাইরে বৃষ্টি হচ্ছিল। আমি ভাইয়াকে বলেছিলাম, জাঙ্কুক ভাইয়া প্লিজ দরজাটা খোলো, বাইরে বৃষ্টি হচ্ছে, কিন্তু না, সে আমাকে একা ফেলেই চলে যায় আর লাইটটা বন্ধ করে দেয় বেলকনির। ভয় আর ঠান্ডা থরথর করে কেঁপে যাচ্ছি। হঠাৎই খুব জোরে বিদ্যুৎ চমকায় আর ভয়ে চিৎকার দিয়ে উঠি, কিন্তু আমার সেই চিৎকার শোনার মতো কেউ নেই। টেবিলটা পড়ে পড়ে আরামসে ঘুমোচ্ছে। এত জলদি কেউ কিভাবে ঘুমোতে পারে? আর বাইরের আওয়াজ রুমে প্রবেশ করলো না। দেখতে দেখতে বৃষ্টি কমে যায়, কিন্তু ঠান্ডা বাতাস বইছে। এই বাতাসের তীব্র ঠান্ডার কারণে শরীরের সব লোম দাঁড়িয়ে যাচ্ছে, মাথা ব্যথাও খুব করছে। ধীরে ধীরে চোখ বুজে আসলো। যখন চোখ মেলি আমি তো অবাক, কারণ আমি বেডে শুয়ে আছি। তখনই মনে পড়ে আমি তো বেলকনিতে ছিলাম। শরীরটাও কেমন মেজমেজ করছে, গরমের কারণে মনে হচ্ছে ভিতরটা সেদ্ধ হয়ে যাচ্ছে। আমি আমার বাম পাশে তাকিয়ে দেখি জাঙ্কুক ভাইয়া, এখন তো আমার হাজবেন্ড, আর যাই হোক ভাইয়া বলা যাবে না, মানে জাঙ্কুক আমার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে। পরনে ডার্ক ব্ল্যাক কালারের শার্ট এবং প্যান্ট, তার পাশেই তার কোট, মানে অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে বসে আছেন। আমাকে উঠতে দেখে ঝড়ের গতিতে ছুটে এসে আমার সামনে দাঁড়িয়ে বলে, ভাবিস না তোকে দয়া করে বিছানা নিয়ে এসেছি, আম্মু ডাকতে এসেছিল। তোর মতো মেয়ের আমার মতো জাঙ্কুকের বেডের যোগ্য না। আর হ্যাঁ, এটা তোর বাবার বাসা না যে পরে পরে 11টা অবধি ঘুমাবি। যার নিচে গিয়ে নাস্তা বানা। তাদের বাসায় অনেক সার্ভেন্ট আছে আর রান্না বান্না তারাই করে সব, কিন্তু তার বলা কথাগুলো আমার অনেক খারাপ লাগে। রেখে আমি বিছানা থেকে নেমে যাই। আমি বলেছিলাম আমাকে এখানে আনতে, আর সাথে সাথে জাঙ্কুক ভাইয়া আমার চুলের মুঠি ধরে নিজের কাছে নিয়ে আসে। আহ, আমার লাগছে ভাইয়া, ছাড়ুন আমাকে। জাঙ্কুক তেল চুলের মুঠি ধরে বলে, আমার সামনে এমন চোখ গরম দেখাবি না, যা এখন আমার চোখের সামনে থেকে দূর হ। বলে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, নিজেই চলে যায়। কি করব আমি? কিসের জন্য এমন করছে? সে আমাকে ভুল বুঝেছে। আমি জানি তো সে এমন না। রাতে সবাই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে আর আমি খাবার টেবিলে বসে বসে অপেক্ষা করছি জাঙ্কুক ভাইয়ের। যতই যাই হোক সে আমার স্বামী। সকালে ফুপি আমার শরীরের অবস্থা দেখে আমাকে মেডিসিন খাইয়ে দেয়, যার ফলে জ্বরটা কিছুটা বশ করতে পারেনি আমাকে, কিন্তু ঠান্ডা লাগছে বেশ। তখনই কেউ কলিং বেল চাপে। জাঙ্কুক হয়তো চলে এসেছে ভেবে ডোরটা ওপেন করি আর দেখি জাঙ্কুক ভাইয়ের চাচা চাচি এবং চাচাতো ভাই বোন এসেছে। আর তাদের পিছন থেকে দেখা যাচ্ছে জাঙ্কুক ভাই আসছে, হয়তো গাড়ি পার্ক করে আসছে। সবাই বিয়ের কথা জানতে চাইলে জাঙ্কুক মন গড়া কথা শুনিয়ে দেয় আর তে প্রচন্ড রেগে যায়। সবাই যার যার রুমে চলে যাওয়ার পর জাঙ্কুকও উপরে চলে যায় আর তেও জাঙ্কুকের পেছন পেছন গিয়ে রুমের দরজা লাগিয়ে দিয়ে বলে, কি হয়েছে আপনার? এমন কেন করছেন আমার সাথে? তুই অনেক ভালো নায়িকা হতে পারতি, অ্যাক্টিংটা অনেক ভালো পারিস। তে এবার রেগে গিয়ে জাঙ্কুকের গলার টাইটা অনেক টাইট করে লাগিয়ে দেয় আর জাঙ্কুকের গলায় সেটা অনেক বাজেভাবে গেঁথে যায়। তে ধাক্কা দিয়ে জাঙ্কুককে বেডে ফেলে তার উপর উঠে বসে টাইটা আগের ন্যায় ধরে বলে ওঠে, আমাকে কি মনে করেন? আর 5টা মেয়ের মতো আমি মুখ বুজে সব সহ্য করব? কি করেছে আমি এখন বলবি, নয়তো জানে মেরে ফেলবো তোকে। জাঙ্কুক তে থেকে নিজেকে ছাড়িয়ে তীকে নিচে ফেলে তার উপর ঝুঁকে বলে, আমার থেকে আমার জিনিসকে কিনে নিয়েছিস? আমি কিচ্ছু করিনি আপনার জিনিস সাথে।
তোর জন্য জেনির এই অবস্থা। ওই দিন জেনিকে কিছু না বলতি তাহলে আজ ও আমার সাথে থাকতো, হসপিটালে না। আমি কি করেছি? আপনার জেনির উপর বাস চালিয়েছে নাকি ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছি? কোনটা? ন্যাকামি করিস? তুই জেনিকে বলিসনি তোর আর আমার সম্পর্ক আছে? বলিসনি তোর আর আমার বিয়ে ঠিক? তোর এই কথাগুলো শুনে ও ভেঙে পড়ে। তারপর ও একটা গাড়ির সামনে গিয়ে সুসাইড করার চেষ্টা করে, কিন্তু ভাগ্য ভালো থাকায় বেঁচে যায়। আপনার ভুল হচ্ছে, আমি কিছুই বলিনি। তখনই জাংকুক কিছু বলতে যাবে, তার ফোনটা বেজে ওঠে আর জাংকুক সেই ফোন নিয়ে বেলকনিতে চলে যায়। আজও ঝিরে ঝিরে বৃষ্টি হচ্ছে। জাংকুক বেলকনিতে গিয়ে কথা বলতে থাকে। তেও পেছন পেছন যায় আর বেলকনির দরজাটা লাগিয়ে দেয়, সাথে লাইটটা অফ করে দেয়। আর তে টান টান হয়ে বিছানায় শুয়ে পড়ে আর ভাবতে থাকে কি করে নিজেকে নির্দোষ প্রমাণ করবে। জাংকুক বেলকনির দরজাটা খুলতে গিয়ে দেখে ভেতর থেকে লক করা। সে জোরে জোরে দরজা ধাক্কাচ্ছে আর কি যেন বলছে, কিন্তু বাইরের আওয়াজ ভিতরে আসছে না। তেও রুমের লাইটটা অফ করে আরামসে শুয়ে পড়ে। অপরদিকে জাংকুক রেগে বম হয়ে আছে আর মশাও জাংকুককে নিজের খাদ্য হিসেবে অনেক মজা করে খাচ্ছে, মানে জাংকুকের রক্ত চুষছে। জাংকুক শত চেষ্টার পর সে বেলকনির দরজাটা খুলতে পারে না, তাই মনে মনে ঠিক করে আজকে বেলকনিতেই কাটাবে। রাত 3টা বাজে। তে এখনো ঘুমায়নি। সে একটা বালিশ আর একটা ব্ল্যাঙ্কেট নিয়ে যায়। বেলকনির লাইটটা অন করে দরজাটা খুলে দেখে জাংকুক ঘুমিয়ে গেছে। কি নিষ্পাপ লাগছে তাকে। তে আস্তে করে জাংকুকের মাথা নিচে খুব সাবধানে বালিশটা দিয়ে ব্ল্যাঙ্কেটটা গায়ে জড়িয়ে দেয়। তে খেয়াল করে জাংকুকের গলায় দাগ বসে গেছে। তের মায়া হয়, কিন্তু তখন কার কথা মনে পড়তে সে রেগে যায় আর কিছু না ভেবে রুমে এসে শুয়ে পড়ে। সকালে সূর্য ওঠার মাধ্যমে ঘুম ভাঙল জাংকুকের। নিজের গায়ে ব্ল্যাঙ্কেট আর মাথার নিচে বালিশ আর বেলকনির দরজাটাও খোলা পায়। জাংকুক রুমে গিয়ে দেখে তে বাচ্চাদের মতো গুটিসুটি মেরে শুয়ে আছে। অনেক কিউট লাগছে তেকে, কিন্তু জাংকুকের এই সুখ সহ্য হলো না। আর রাতের কথা মনে পড়তে সে আরো খেপে যায়। বাথরুমে গিয়ে এক বালতি পানি নিয়ে এসে ঢেলে দেয় তের উপর। তে ভয় পেয়ে লাফিয়ে উঠে বসে পড়ে আর দেখে শরীর ভিজে একাকার। কালকে বলেছিলাম না এটা তোর বাপের বাড়ি না যে পরে পরে 10টা অবধি ঘুমাবি। তে কিছু না বলে উঠে আলমারি থেকে নিজের একটা জামা নিয়ে ওয়াশরুমে গিয়ে অনেক জোরে ঠাস করে দরজাটা লাগিয়ে দেয়। দরজা ভাঙার আগে তোকে ভেঙে ফেলবো, আমার সামনে যদি আরেকবার এমন রাগ দেখিয়েছিস। জাংকুক নিচে গিয়ে সার্ভেন্টদের অর্ডার দেয় আজ নাস্তা সবার জন্য তে বানাবে, তাই যেন কেউ নাস্তা না বানায়। তে বাঁকা হাসি দিয়ে ফ্রিজ থেকে কাঁচা ডিম নিয়ে আসে আর সেটা জাংকুকের জুসের সাথে মিক্স করে। তে টোস্ট, অমলেট, জুস আর ফ্রুট সালাদ তৈরি করে। জাংকুক নিচে আসে, সবাই একসাথে খেতে বসে। তে চালাকি করে আগে থেকে জাংকুকের গ্লাসটা সে জায়গায় রেখে দিয়েছে যেখানে জাংকুক প্রতিদিন বসে। আজকেও জাংকুক ঠিক একই জায়গায় বসে সবাই খেতে লাগে। তেও জাংকুকের পাশে বসে খাচ্ছে আর দেখছে কে কি করছে। এক সময় জাংকুক গ্লাসটা হাতে তুলে মুখের কাছে নিতেই জাংকুকের কাছে একটা বাজে গন্ধ আসে। সে সেটা খেতে না চেয়ে উঠে যেতে চাইলে বলে ওঠে তে, না খেয়ে যাবেন না প্লিজ, আপনার জন্যই তো নিজ হাতে নাস্তা বানালাম, আপনি খাবেন বলে। জাংকুকের মা বলে ওঠে, জাংকুক মেয়েটা তোর জন্য এত কষ্ট করে খাবার বানিয়েছে আর তুই না খেয়ে চলে যাবি? সেটা হয় না, বস চুপচাপ আর সবটা শেষ কর। তে জাংকুকের দিকে একটা ফ্লাইং কিস ছুড়ে দিয়ে চোখের ইশারায় বলে খেতে। জাংকুক পড়েছে মহাবিপদে, কারণ সবাই তৃপ্তি সহ করে খাচ্ছে। এখন যদি সে কিছু বলে তাহলে সবাই জাংকুককে ভুল বুঝবে। জাংকুক আবার নিজের জায়গায় বসে পড়ে। গ্লাসটা মুখের কাছে নিতেই জাংকুকের বমি আসে, কিন্তু তাও চুপচাপ এক ঢোক খেয়ে নেয় আর তের দিকে অগ্নি দৃষ্টিতে তাকায়। তে চুপচাপ নিচের দিকে তাকিয়ে খাচ্ছে আর মিটিমিটি হাসছে। জাংকুক রাগে কটমট করতে করতে জুস নামক অখাদ্যটা খেয়ে নিল। জাংকুক নাস্তা শেষ করে বাহিরে যেতেই মনে পড়ে সে তার ফোন ভুলে বাসায় রেখে এসেছে, তাই সে আবার গাড়ি ঘুরিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দেয়। আর রুমে এসে দেখে তে জাংকুকের ফোন নিয়ে কিছু করছে। জাংকুকের সকালে সেই দুষ্টুমি আর এখন ফোন নিয়ে ঘাটাঘাটি যেন আগুনে ঘি ঢালার মতো ছিল। কি করছিলি ফোনে? কিছু জিজ্ঞাসা করেছি। জাংকুক তের গা চেপে ধরে বলে ওঠে, আপনি যে কথায় কথায় গায়ে হাত তুলেন
জানেন এটা কারা করে? যারা কাপুরুষ তারা এটা করে। জাঙ্কুক তের মুখে কাপুরুষ কথাটা শুনে কষিয়ে একটা চড় লাগিয়ে দেয় তের গালে। তে বিছানায় ছিটকে পড়ে আর তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, আপনি সত্যি একটা কাপুরুষ, না হয় কথায় কথায় গায়ে হাত তুলতেন না। আপনি আমার উপর এত অত্যাচার করছেন, সেটা কিসের জন্য? বেনির জন্য? আপনার কাছে কোনো প্রমাণ আছে নাকি প্রমাণ ছাড়াই আমার উপর এমন হিংস্র পশুর মতো অত্যাচার করছেন? জাঙ্কুক নিজের ফোনটা ফ্লোরে ছুঁড়ে মারলো আর সাথে সাথে ফোনটা টুকরো টুকরো হয়ে যায়। জাঙ্কুক তীর চুলের মুঠি ধরে বলে, জিওন জাঙ্কুক কখনো প্রমাণ ছাড়া কাজ করে না। জেনির এক বন্ধু এসেছিল সেই পার্কে যেদিন তুই আমাকে প্রপোজ করেছিস, আর সেটা দেখে জেনি দৌড়ে চলে যেতে চাইলে একটা গাড়ি চলে আসে। এটা জেনির কেমন ভালোবাসা যেখানে কোনো বিশ্বাস নেই। আর সে একটা ছেলের সাথেই বা সেখানে কি করছিল? আর ও যে গাড়িতে অ্যাক্সিডেন্ট করে, কই আমরা তো সেখানে ছিলাম, কোনো ভিড় বা অ্যাক্সিডেন্ট হয়েছে দেখলাম না, শুনলামও না। আর আমার চুল ছাড়ুন, এটা রাবার না যে আপনি টানাটানি করবেন। কাপুরুষ একটা বলেই তে রুমের দরজা খুলে বেরিয়ে যায়। আর জাঙ্কুক ভাবতে লাগে তের এক একটা কথা সত্যি, তাহলে কি তার কোথাও ভুল হচ্ছে? সে যদি ভুল করে কিছু করে তাহলে? জাঙ্কুক বিছানায় বসে মাথার চুলগুলো আঁকড়ে ধরে বসে আছে আর ভাবছে নিজের কি কোথাও ভুল হচ্ছে। তখনই সে তার ভাবনার জগতে সুতো ছিঁড়ে বেরিয়ে আসে তের চিৎকার। জাঙ্কুক দৌড়ে নিচে যায়, দেখে তে জাঙ্কুকের মাকে ডাকছে, ফুপি ফুপি। তখনই তে ডাকে রুম থেকে বেরিয়ে আসে তের শাশুড়ি আর তার চাচি শাশুড়ি। বাসায় তেমন কেউ নেই, সবাই যে যার মতো কাজে। জাঙ্কুক দেখে, কি রে বাবা, কি হয়েছে? আজকে যে অফিসে গিয়েও ফিরে আসলি। আর তে তোকে না বলেছি খুবই না ডাকতে। আজ আমি তোমাদের কিছু বলবো। জাঙ্কুকের আর বুঝতে বাকি রইল না তে কিসের কথা বলছে। জাঙ্কুক তাড়াতাড়ি করে তের হাত চেপে ধরে আর বলে, আমি একটু বকা দিয়েছি, সে বাইরে যাওয়ার বায়না ধরেছে আর আমি তাকে না খুঁজতে নিয়ে অফিসে চলে গিয়েছি, তাই এত রাত। আম্মু, আমি তেকে নিয়ে বের হচ্ছি। তে কিছু বলতে যাবে তখনই জাঙ্কুকের মা বলে, এই ব্যাপার, আমি ভাবলাম কি না কি, যাই হোক যা ঘুরে আয় না ফুপি। আর কিছু বলতে যাবে তখনই জাঙ্কুক তেকে কোলে তুলে নিল। মুহূর্তে তে চুপ। জাঙ্কুকের এমন কাণ্ডে মুসকে মুসকে হাসছে তের মা এবং চাচি। আপনি একটা বাজে লোক, আপনার মতো খারাপ লোক আমি দুটো দেখিনি। আপনি কি মনে করেছেন আমি কিছু বলবো না? আজ না হয় কাল আমি সবাইকে সত্যি করে বলে দিব। মহিষ একটা। জাঙ্কুক নামটা শুনে খেপে যায়। আমাকে কোন দিক দিয়ে মহিষের মতো লাগে? তে কিছু না বলে চুপচাপ নিজের মতো অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। জাঙ্কুক গাড়িতে বসে গাড়ি স্টার্ট দেয়। গাড়ি চলছে আপন গতিতে আর তে বাইরে তাকিয়ে কান্না করছে আর চোখের জল মুছে। জাঙ্কুক সেটা দেখে নিজের রুমালটা তের দিকে এগিয়ে দেয়। তে রেগে গিয়ে সেটাকে বাইরে ছুঁড়ে ফেলে দিয়ে বলে, এখন এত দরদ কেন? কিছুক্ষণ আগ অব্দি তো আপনার চোখের বিষ ছিলাম না আমি? আর আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? নিশ্চয়ই আমাকে কোথাও নিয়ে মেরে ফেলবেন। হ্যাঁ, সেটাই হবে, তাছাড়া তো আপনি কিছুই পারবেন না। জাঙ্কুক গাড়ি ব্রেক করে কষে তের চোয়াল শক্ত করে ধরে নিজের দিকে ঘুরিয়ে বলে, আমি জানি না তুই সত্যি কিনা। তুই যদি সত্যি হস তাহলে আমি তোকে ডিভোর্স দিয়ে সবাইকে সত্যিটা বলে দিব, আর যদি তোর কথা মিথ্যে হয় তাহলে জ্যান্ত মাটিতে পুঁতে ফেলবো। তে জাঙ্কুকের হাতে জোরে কামড় দেয়। আদর লাগছে জাঙ্কুকের মুখে। আজ প্রথম সে আদর নামটা শুনে নিস্তব্ধ হয়ে যায়। নামটা তার বেশ ভালোই লাগছে। তে কিছু না বলে বাইরের দিকে তাকিয়ে থাকে। জাঙ্কুক তা দেখে নিজের মতো গাড়ি চালাতে ব্যস্ত। সময় ব্যবধানে অভিমানের নিচে পড়ে হারিয়ে যাচ্ছে তের মনে গড়ে তোলা জাঙ্কুকের জন্য এক একটা অনুভূতি। তের মনে হচ্ছে সে ভুল কাউকে ভালোবেসেছে। এমন উপর নিচ ভাবতে ভাবতে জাঙ্কুক চলে আসে তেকে নিয়ে সেই কাঙ্ক্ষিত জায়গায়। তে তাকিয়ে দেখে সামনের দিকে সবুজ রঙের বড় একটা মাঠ, আর মাঠে দুই একটা গরু ঘাস খাচ্ছে। জাঙ্কুক গাড়ি থেকে বের হলেও তে এখনো সেখানেই বসে আছে। বাইরে আয়, ভালো লাগবে। তে তো ইচ্ছে করছে জাঙ্কুককে জ্যান্ত গিলে খেতে। তে গাড়ি থেকে নেমে বলে, সমস্যা কি আপনার? কি চাই? আমার সাথেই বা এত ভালো ব্যবহার করছেন কেন? নিশ্চয়ই কোনো কারণ আছে। মেয়েরা একদম অতিরিক্ত বোঝে।
তে জাঙ্কুককে থামিয়ে দিয়ে বলে, অতিরিক্ত বুঝলেও আপনাদের ছেলেদের মতো অত বেশি বুঝি না। আপনারা শুনেন 4 লাইন, বুঝেন 14 লাইন, আর লেকচার মারেন 114 লাইন। যত সব, আমি বাসায় যাব। দেখ, ভালো ব্যবহার করছি, এত সুন্দর করে কথা বলছি, তাও এমন ব্যবহার করছিস। তোর জন্য আগের জাঙ্কুকই ভালো ছিল। ওটা মানুষ ছিল নাকি? ওটা তো ছিল একটা মহিষ, যখন তখন আক্রমণ করে বসে। আর আপনি যাবেন না তো? ওকে, আমি এক্ষুনি চলে যাব, যেদিক দু চোখ যায় বলে নিজের মতো হাঁটতে লাগলো। জাঙ্কুক পিছন থেকে ডাকলেও তে শোনে না, তাই বাধ্য হয়ে সেও তের পেছন পেছন হাঁটতে লাগলো। আর অন্যদিকে জাঙ্কুককে যা মনে আসছে তাই বলছে তে, শয়তান, খারাপ, বদের হাড্ডি, কালো না সাদা মহিষ একটা, তোকে আমি ডিভোর্স দিয়ে দিব। আর তোর যার সাথে বিয়ে হওয়ার কথা হবে তাকে বলে দিব যে তুই একটা মহিষ। তখন জাঙ্কুক পিছন থেকে বলে ওঠে, ও আচ্ছা, তাহলে তো আমার বিয়েই হবে না, তাহলে আর তোকে ডিভোর্সও দেওয়া যাবে না। তে জাঙ্কুকের দিকে রাগি চোখে তাকিয়ে একদিকে কিছু একটা খুঁজে তখন দেখে একটা গাছের ডাল, সেটা তুলে নিল। এই, এটা দিয়ে তুই কি করবি? তে কিছু না ভেবে জাঙ্কুকের গায়ে একটা বাড়ি লাগিয়ে দেয়। আম্মু, এই তে কি করছিটা কি? তে আর একটা বাড়ি লাগিয়ে দেয়। জাঙ্কুক পেছাতে লাগে আর তে আগাতে। দেখ, ভালো হচ্ছে না বলে দিলাম। বাংলাদেশে পুরুষ নির্যাতন নামক কোনো আইন নেই। এখন তোকে আমি মেরে শুটকি বানিয়ে দিব, তারপর তোর ওই জেনি শাকচুন্নির কাছে পার্সেল করে দিয়ে আসবো। জেনির নামে একটা উল্টা পাল্টা কথা বলবি না। তে এবার রেগে দৌড়ে আসে জাঙ্কুকের দিকে। জাঙ্কুক কি মনে করে দৌড় দেয়। তে লাঠিটা দিয়ে জাঙ্কুককে মারছে আর বলছে, তোর লজ্জা করে না নিজের বউয়ের সামনে অন্য একটা মেয়ের নাম নিতে, পরকীয়া করতে? তোকে আজ আমি সত্যি মেরে ফেলবো। মহিষের বাচ্চা, দাঁড়া বলছি, আজ তোকে আমি এই মাঠে চড়াবো, তোকে ঘাস খাওয়াবো, তারপর যদি তোর এই নষ্ট মাথাটা আবার ঠিক হয়। কোথায় যাচ্ছিস তারা? জাঙ্কুক তো দৌড়াচ্ছে, ভাবা যায় এই জাঙ্কুককে একটু আগব দিতে ভয় পেত, আর এখন সে তাকেই মারছে। তীর মনে হচ্ছে আগের জাঙ্কুক ফিরে এসেছে, কিন্তু তার রাগটা এখন মাথায় চড়ে বসেছে। হঠাৎই জাঙ্কুক থেমে পিচ ঢালা রাস্তার মাঝে বসে পড়ে। তে তার সামনে রাগের চোখে তাকিয়ে আছে। এক হাত কোমরে দিয়ে জাঙ্কুক তা দেখে নিজের বুকে হাত দিয়ে হাতটা একটু নাড়ায়, যার মানে আমি আর পারবো না। তে লাঠিটা ফেলে দেয়। আজ আকাশ মেঘলা কালো, মেঘেরা ছোটাছুটি করছে আকাশে। সূর্য মামা ব্যস্ত কালো মেঘের সাথে লুকোচুরি খেলতে ব্যস্ত। তে জাঙ্কুককে একটু দেখে হাঁটতে লাগে। আবার জাঙ্কুক কোনো রকম উঠে আবার দৌড় দেয় তের সাথে। তের সামনে তাকাতেই দেখে গোবরা, সেটা দেখে তার মাথায় বুদ্ধি আসে। সে সরে দাঁড়ায় আর তে তার কাছাকাছি আসতেই নিজের একটা পা বাড়িয়ে দিল তে, আর ধপাস করে জাঙ্কুক পড়ে যায় গোবরে। আর তা দেখে তে হাসি দিয়ে বলে, ওয়াও, হাউ কিউট, এখন একদম মহিষ মহিষ লাগছে। সে কি বাজে গন্ধ। তে একটা মেকি হাসি দিয়ে মাঠ বরাবর দৌড় দেয়, আর জাঙ্কুক তার কোটটা খুলে ছুঁড়ে মারে, আর তের পেছনে পেছনে সেও দেয় এক দৌড়। হঠাৎই খুব জোরে বৃষ্টি শুরু হয়। বৃষ্টি শুরু হওয়ার ফলে তে জাঙ্কুকের দিকে ফিরে আসে। জাঙ্কুক কাক ভেজা হয়ে গেছে, সাদা শার্টটা লেপটে আছে তার গায়ে, সামনের চুল থেকে টুকটুক করে জল ঝরছে। তের কাছে তাকে বর্তমানে কিং অফ জেনির বাদশা মনে হচ্ছে। অপরদিকে জাঙ্কুক এক মনে তাকিয়ে আছে তের দিকে। মেয়েটাকে সে কখনো এমন খুঁটিয়ে খুঁটিয়ে দেখেনি, কিন্তু আজ কেন জানি ইচ্ছে হচ্ছে তাকে দেখতে। ঘন কালো চুল, মিষ্টি একটা মুখ, ঘন পাপড়িওয়ালা ডাগর ডাগর চোখ, আর সেই চোখে তার জন্য কখনো থাকে অভিযোগ, কখনো অভিমান, আবার কখনো ভালোবাসা। জাঙ্কুককে এমন করে তাকিয়ে থাকতে দেখে তে একটু আনইজি ফিল করতে থাকে, তাই সে জাঙ্কুকের কাছে গিয়ে বলে, চলুন বাসায় ফিরে যাওয়া যাক। জাঙ্কুক তখনও তাকিয়ে আছে তের দিকে। তে জাঙ্কুকের সামনে তুড়ি বাজে, যার ফলে জাঙ্কুকের হুঁশ ফিরে। জাঙ্কুককে তে বলে উঠে, চলুন বাসায় যাওয়া যাক। তারপর আর তাদের মধ্যে কোনো প্রকার কথা হয় না। বাসায় এসে জাঙ্কুক আর তে রুমে চলে যায়। ড্রয়িং রুমে কেউ ছিল না, তাই তাড়াতাড়ি নিজেদের রুমে চলে আসে। রুমে এসে তে নিজের জামা নিয়ে ওয়াশরুমে ঢুকে, আর একবার শাওয়ার নিতে হবে তাকে। জাঙ্কুক গেস্ট রুমে গিয়ে শাওয়ার নিয়ে আসে, আর এবার আগের মতো ভেজা
তোয়ালেটা বিছানায় ফেলে নিচে চলে যায়। তে শাওয়ার নিয়ে নিচে এসে দেখে সকালের মতো এখনো জাঙ্কুক ভিজা টাওয়ালটা বিছানায় ফেলে দিয়ে চলে গিয়েছে। দাঁড়াও, দেখাচ্ছি মজা, বলে তোয়ালেটা তুলে নিল। তে ড্রয়িং রুমে এসে দেখে জাঙ্কুক সোফায় বসে আছে। সে একটু তাড়াহুড়ো করে সামনে এগিয়ে যেতেই পা পিছলে পড়ে যায় জাঙ্কুকের উপর। হয়ে যায় দুজনের চোখাচোখি। তে আর কিছু বলতে পারে না, ধপাস করে উঠে দাঁড়িয়ে যায় আর সাথে সাথে রুমে চলে যায়। অপরদিকে কেবিনে বসে বোর হচ্ছে জেনি। প্রায় মাস 3 হলো সে এই অভিনয় করছে আর আজকে তার বাইরে যেতে খুব ইচ্ছে করছে। আর আজ যেহেতু জাঙ্কুক তাকে দেখতে আসেনি সকালে, এর মানে আজ আর আসবে না। জেনি তাই তার মাকে বলে বাইরে যাওয়ার জন্য রেডি করিয়ে নেয়। সেও রাজি হয়ে যায়। মেয়ে তার প্রায় 3 মাস যাবৎ এই 4 দেয়ালে বন্দি। সে যে গুজে বেরিয়ে পড়ে। আজ কতদিন পর সে বেরিয়েছে। সামনে যেতেই জেনির চোখ খুশিতে চিকচিক করে ওঠে। তার ভালোবাসার মানুষটা আসছে। জেনি দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে তাকে, কিন্তু জেনিকে এভাবে দেখে রেগে বোম হয়ে যায় সেই ব্যক্তি। আর তাই সে হাত ধরে টেনে নিয়ে কেবিনে নিয়ে আসে। জেনিকে সে ব্যক্তিটা কেবিনে নিয়ে দরজাটা লক করে দেয়। তোমার কি সেন্স বলতে কিচ্ছু নেই? আর যদি কিছু হয়ে যেত তাহলে বলো আমাকে। যদি জাঙ্কুক ভাইয়া তোমাকে দেখে ফেলতে ধারণা আছে তোমার কি হতো? জাস্ট স্টপ ইট শোভিন। আর কত এভাবে থাকবো আমি? আর তোমার জন্য এইসব করতে হয়েছে। যদি না তুমি এই নাটক করতে, সামান্য কিছু টাকার জন্য তুমি নিজের বউকে তোমার বড় ভাইয়ের গার্লফ্রেন্ড বানিয়ে দিলে। আমি সব ঠিক করতে চাচ্ছি। আর জাঙ্কুক তেকে বিয়ে করে নিয়েছে। আর কিছুদিনের মধ্যে আমি সত্যিটা বলে দিব ভাইয়াকে। কি বলবে? কেন করেছিল এমন? আর তোমার কি মনে হয় জাঙ্কুক আমাদের সম্পর্ক মেনে নিবে? তখন যদি তুমি বাড়িতে না হাসতে তাহলে এমনটা হতো না। সেদিন পার্টিতে বারবার বলেছিলাম তুমি কার্স খেলো না, দেবে তো ভালো ছিলাম আমরা। আর তুমি তো বলেছিলে খুব জলদি তুমি নিজের পরিবারের সামনে আমাকে নিয়ে যাবে। কোন মুখে নিয়ে যাবে তুমি? আর জাঙ্কুক আমাকে ভালোবাসে। আমার জন্য তীরের মতো একটা মিষ্টি ভালো মেয়েকে কষ্ট দিচ্ছে। সবিন জেনিকে জড়িয়ে ধরে বলে, সরি, আমি জানি জাঙ্কুক ভাই আমাদের সম্পর্কটা মানতে নারাজ হবে, কিন্তু কি করবো বলো? তখন আমার কাছে টাকা ছিল না। আর অফিসে জয়েন করেছি 1 মাস। আর ওদিন আমি ড্রাঙ্ক ছিলাম। আর তখনই কেবিনে জাঙ্কুক প্রবেশ করে আর পিছনে তে। জাঙ্কুক সবিনকে দেখে চোখ দুটো লাল হয়ে যায়। জাঙ্কুক এসে সবিনের কলার ধরে বলে, তোর সাহস কি করে হলো? তুই জেনিকে জড়িয়ে ধরেছিস? আর সাথে সাথে একটা নাক বরাবর খুশি মেরে দেয়। সবিনের নাক দিয়ে রক্ত বের হয়ে যায়। তে এক করে দাঁড়িয়ে আছে। জেনি দৌড়ে এসে সবিনকে ধরে। জাঙ্কুক আবার সবিনকে মারতে আসলে জেনি জাঙ্কুককে থামিয়ে দিয়ে বলে, স্টপ ইট। কি করছোটা কি জাঙ্কুক? জাঙ্কুক কিছু বলতে গেলে তে জাঙ্কুককে ধমক দিয়ে বলে, চুপ, একদম চুপ, একটা কথা বললে খবর আছে। জেনির মা কেবিনে আসে ভয়ে ভয়ে। জাঙ্কুক রাগে ফুসফুস করছে। তে তা দেখে 1 গ্লাস পানি এনে দেয় জাঙ্কুককে। জাঙ্কুক সেটা হাতে চেপে দেয়, যার ফলে কাঁচের গ্লাসটা ভেঙে যায় আর টুকরোগুলো হাতে ঢুকে যায়। তে সেটা দেখে অন্যদিকে তাকিয়ে কিছুটা সময় চোখ বন্ধ করে ঠাস করে একটা চর বসিয়ে দেয় জাঙ্কুকের গালে। কেবিনের সবাই অবাক। তে জাঙ্কুকের শার্টের কলার ধরে নিজের দিকে টেনে নিয়ে বলে ওঠে, নিজেকে কি মনে করেন আপনি? হিরো, হাতের কি অবস্থা করেছেন? আর অন্যদিকে জেনি ব্যস্ত সবিনকে নিয়ে। তে বাইরে গিয়ে ডক্টর ডেকে নিয়ে আসে। তারপর ডক্টরের কথায় একটা নার্স এসে জাঙ্কুকের হাতের ড্রেসিং করতে থাকে। সবিনের তেমন কিছু হয়নি। সবিন ভাইয়া, আপনি বলেন, আজ সত্যটা সবার সামনে আসুক। জেনির সাথে আমার পরিচয় কলেজ লাইফ থেকে, আর সেখান থেকে আমাদের সম্পর্ক। তারপর একদিন আমরা বিয়ে করে ফেলি কাউকে না জানিয়ে। আমি চেয়েছিলাম পরিস্থিতির সামনে তারপর পরিবারের সবাইকে আমাদের ব্যাপারে বলবো, কিন্তু তার আগে আমরা বন্ধুরা মিলে একদিন একটা পার্টিতে কার্ডস খেলি আর সেখানে আমি হেরে যাই। বাড়িতে ছিল 3 লক্ষ টাকা, কিন্তু তখন আমি ছিলাম বেকার আর টাকার লোকটা আমাকেও আঁকড়ে ধরেছিল। কিন্তু আমি যখন হেরে যাই তখন আমি টাকা দিতে পারি না আর ওদের বললেও শুনে না।
আমি তো ভেবেছিলাম ওরা আমার বন্ধু, তাই কোনো সমস্যা হবে না। আর আমি মিথ্যে বলেছিলাম যে আমার কাছে টাকা আছে। তারপর ওরা দাবি করে টাকা দিতে না পারলে আমাকে জেনিকে তার কাছে তুলে দিতে হবে। আর তখনই তোমার সাথে জেনির এক ফ্রেন্ডের পার্টিতে দেখা। জেনি তোমাকে আগে থেকেই চিনতো, তাই সে তোমার সাথে বন্ধুসুলভ আচরণই করে আর তুমি তার উপর আকৃষ্ট হয়ে পড়ো। আর জেনি আমাকে বলে, আমিও তখন একটা প্ল্যান করে ফেলি। ওরা আমাকে কিছু সময় দিয়েছিল টাকা দেওয়ার জন্য, আর তখনই আমার মাথায় সে বুদ্ধি আসে। তে না থাকলেও আমি এই প্ল্যানটাই করতাম। সব শুনে তে বুঝতে পারলো এখানে জেনি আর সবিনের দোষ নেই, আবার আছেও। যদি সবিন টাকার লোভে না পড়তো তাহলে এমনটা হতো না। আর যদি জাংকুককে সত্যিটা বলে দিত তাহলে হয়তো দু ভাইয়ের সম্পর্কের মাঝে এমন ফাটল ধরতো না। জাংকুক সব শুনে কিছু না বলে বেরিয়ে যায় কেবিন থেকে। তেও দৌড়ে যায় পেছন পেছন। জাংকুক গাড়ি থেকে নেমে একটা জায়গায় গিয়ে বসে পড়ে আর তেও সাথে সাথে যায়। সে জাংকুকের সামনে গিয়ে দাঁড়ায়। তে জাংকুকের পিঠে হাত রাখতে জাংকুক তেকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। ছেলে নাকি কাঁদতে নেই, কিন্তু জাংকুক আর নিজেকে আটকে রাখতে পারলো না। তেও পরম যত্নে নিজের সাথে মিশিয়ে নেয় জাংকুককে। মুহূর্তেই সব রাগ বরফের মতো গলে যায়। জাংকুক তেকে জড়িয়ে ধরে কাঁদছে। জাংকুক তেকে এভাবে আঁকড়ে ধরেছে যে এটাই তার শত আবদারের ভান্ডার। তেও জাংকুকের সাথে জড়িয়ে ধরে আছে আর জাংকুকের চুলের ভাঁজে একটা চুমু খেয়ে বলে, চুপ করে না তো, কাঁদতে হয় না। জেনি আপনার ভাগ্যে ছিল না। পিঠে হাত বোলাচ্ছে আর জাংকুককে এসব বলছে তে। জাংকুক অনেক কষ্ট নিয়ে বলে, সরি আমার জন্য। জাংকুককে থামিয়ে বলে, আমি আর এসব ভাবতে চাই না, যা হয়েছে তা হয়েছে, সব নতুন করে শুরু করা যাক। রাত 12টার দিকে জাংকুক বেলকনিতে বসে আছে। তে ভাত মাখিয়ে জাংকুকের সামনে ধরে, খাবো না, ইচ্ছে নেই আমার। দেখেন, একদম ন্যাকামি করবেন না। আপনার বউ মারা যায়নি, বেঁচে আছি আমি। আর ছ্যাঁকা খেয়ে বাঁকা না হয়ে আমাকে নিয়ে ভাবুন যত সব, বলে জাংকুকের মুখে ভাত পুড়ে দেয়। জাংকুক ভাবতেই পারেনি এত কিছু পরতে তাকে এতটা আপন করে দিবে। বেলকনির সোনালি লাইটের আলোতে দুজন আলোকিত হচ্ছে। খাবার খাওয়ানোর পর জাংকুককে নিয়ে জোর করে ছাদে চলে যায়। আমি রেলিংয়ে উঠবো, হেল্প করেন। জাংকুক তের কথা অতটা মনে নেয় না, সে তো অন্যমনস্ক হয়ে আছে। তে যখন উপরে রেলিংয়ে একা একাই উঠে দাঁড়ালো, মুহূর্তে সে পড়ে যেতে দিল। কিন্তু জাংকুকের যখন হুঁশ ফিরল, সে সাথে সাথে তের হাতটা ধরে বসলো। মনে হচ্ছিল তার বুক থেকে কিছু একটা খালি হয়ে যাচ্ছিল। আর তের সাথে সাথে গিয়ে জাংকুকের বুকের সাথে মিশে যায়। তে তোর পাগলামিতি বন্ধ করবে নাকি এক থাপ্পড় মেরে তোকে সোজা করে দিব। যাক কথা বের হয়েছে, আমি তো ভেবেছিলাম বউ বা স্বামীকে নিয়ে আমার সংসার করতে হবে, আর পারবো না। আপনি আছেন তো, এত কিছু পরও এত বিশ্বাস যদি ফেলে দেই। তে জাংকুকের দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বলে, অনেক। আমিও যদি আপনার জায়গা থাকতাম তাহলে হয়তো আমিও এমনটাই করতাম। আর আপনার তো ভুল ছিল না কোথাও, আপনাকে ভুল বোঝানো হয়েছে বলেই জাংকুকের কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দেয়। জাংকুক কিছু বলতে যাবে তার আগে তে বলে ওঠে, জানি জানি বলবেন, সময় লাগবে। থাক, আর বলতে হবে না, আস্তে করে বলে ওঠে, মহিষ একটা। পরের দিন তে নিচ থেকে এসে রুমে চলে আসে আর রুমে এসে দেখে জাংকুক হাতের ব্যান্ডেজটা ভিজিয়ে বসে আছে। সেটা দেখে তে রাগী গলায় বললে, আপনার কি কমন সেন্স বলতে কিচ্ছু নেই? বলেই ফার্স্ট এড বক্সটা নিয়ে জাংকুকের সামনে বসে আর জাংকুকের হাতে ব্যান্ডেজ করতে থাকে। যাই হোক, সবাইকে বলে তোমাকে মুক্ত করে দিব 6 মাসের মধ্যে, আর নিজে অন্য একটা ভালো ছেলের সাথে তোমার বিয়ে দিব। এই মুহূর্তেই রেগে যায়। জাংকুকের গেঞ্জিটা টেনে নিজের কাছে নিয়ে এসে বলে, সমস্যা কি তোর? কি এমন চেয়েছি তোর কাছে? সেই প্রথম দিন থেকে তোর সব অত্যাচার সহ্য করে এসেছি। হ্যাঁ মানি, প্রতিবাদ করেছি, কারণ আমি ঠিক ছিলাম। আর এত জেনি জেনি করিস কেন? 2 দিন পর জেনির বাচ্চা কাচ্চা তোকে চাচু চাচু বলে ডাকবে। আমার থেকে আমার পরিবারটা কিনে নিয়েছিস, আবার বলছিস তুই আমার জন্য ভালো ছেলে খুঁজে দিবি। এই হারামজাদা, তোকে বলেছিলাম আমাকে বিয়ে কর,
আমি তো চেয়েছিলাম তোর জীবনটাকে জান্নাত করতে, তুই কেন আমার জীবনটাকে জাহান্নাম করে দিলি? তোর কি মনে হয় সত্যিটা জানার পর আমাকে সমাজ সে আগের মতো সম্মান দিবে? ওটা গ্রাম আর এটা শহর, আসমান জমিনের তফাৎ। নানান জনের মুখে আমাকে নানান কথা শুনতে হবে। তুই কি, তুই তো ছেলে। জীবনের সবচেয়ে বড় ভুল করেছি তোকে নিজের আপন মনে করে। এবার আর একই ভুল আমি করব না। তুই তোর মতো, আমি আমার মতো। আমাকে নিয়ে তোর দরদ দেখাতে হবে না। কিন্তু সেদিন বেশি বাকি নেই, যেদিন তুই নিজে আসবি আমার কাছে, কিন্তু সেদিন আমি থাকবো না বলেই চলে যায়। তের সাফ সাফ কথা, সে এই বাসায় থাকবে না। জাঙ্কুকের মা এবং চাচা চাচি সবাই একসাথে বলে বুঝিয়ে রাজি করায় তেকে। জাঙ্কুক তো অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে তের দিকে, কিন্তু এই দৃষ্টিতে তের রাগ গলে যাওয়ার মতো না। কেন থাকবো আমি? কি পরিচয় থাকবো বলতে পারো তোমরা? আজ না হয় কাল, না হয় পরশু চলে যেতেই হবে আমাকে। জাঙ্কুকের মা বলে ওঠে, তুই তোর ফুফের কাছে থাকবি, তোকে বলবো না জাঙ্কুকের বউ হয়ে থাকতে। তুই রোজির সাথে থাকবি, কাল থেকে তুইও ভার্সিটি যাবি ওর সাথে। জাঙ্কুকের বাবা, এতে তোমার কোনো আপত্তি আছে? আমার আপত্তি হবে কেন? আমি চাই না এই দুই ছেলের কুকর্মের জন্য আমাদের খারাপ হোক। সবিনকে তার বউ নিয়ে আসতে বল। এরই মাঝে জাঙ্কুকও বলে ওঠে, আমি কিছুদিন অফিস যেতে পারবো না। জাঙ্কুকের বাবা 1 মিনিট দাঁড়িয়ে শুধু এইটুকু বলে, ওকে টেক ইউর টাইম, বলেই বেরিয়ে যায়। তে ভাবছে সে এখন কোথায় যাবে। গ্রামে ফিরে গেলে হাজারো কথা শুনতে হবে তার পরিবারকে। তে কিছু না বলে গেস্ট রুমে চলে যায়, দরজাটা লাগিয়ে বালিশে মুখ গুজে কান্না করছে। এটা তার সাথে কি হচ্ছে? তে ভাবতেও পারেনি তার জীবন থেকে সুখ নামক জিনিসটা এভাবে উড়াল দিবে। দেখতে দেখতে দুপুর গড়িয়ে এলো। জাঙ্কুক সে কখন থেকে অপেক্ষা করছে তীরের জন্য, যখন তে রুমে আসবে তার জামা কাপড় গোছাতে, তখন সে তার সাথে কথা বলবে। কিন্তু এটা ছিল তার ভুল ধারণা। সেদিন তে রুমের ধারের কাছেও ঘেঁষেনি। পরের দিন রোজিকে নিয়ে তে জাঙ্কুকের রুমে যায়। গিয়ে দেখে ফার্স্ট এইড বক্সটার থাকা ঔষধগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে ফ্লোরে এখন পর্যন্ত। তে সেগুলোর দিকে এক পলক তাকিয়ে কিছু না ভেবে নিজের জামা কাপড় গুছিয়ে নিতে থাকে। তখনই রুমে প্রবেশ করে জাঙ্কুক। জাঙ্কুক তেকে দেখে মনে মনে খুশি হয়ে যায় এবং রোজিকে বলে, বাইরে চলে যা তোরা। অতঃপর রোজি বাইরে চলে যায়। তে বাইরে যেতে চাইলে জাঙ্কুক গিয়ে দরজা আটকিয়ে দেয়। তে সেটা দেখে ভুরু কুঁচকে ফেলে। তে হাতের নিচ দিয়ে বেরিয়ে যায়। এই মেয়ে এত জিদ কেন? একটু কথা শুনে কি হয়? কথাটা তের কান এড়ায়নি। এত বড় অন্যায় করার পরও তে রাগটাই চোখে পড়লো। তার আবেগ অনুভূতিগুলো তুচ্ছ তার কাছে। তে সামনে এগোতেই দেখে একটা ফুলদানি, সেটা নিয়ে সে ছুঁড়ে মারল জাঙ্কুকের রুমের দরজার ঠিক একটু আগে। জাঙ্কুক রুমে ছিল। হঠাৎ কিছু ভাঙা আওয়াজে সে ভয় পেয়ে যায়। রুম থেকে বেরিয়ে দেখে তার দরজার কাছে ভাঙা ফুলদানিটা পড়ে আছে। জাঙ্কুক কি মনে করে হেসে দেয়। রাত 1টা বাজে। তে খুব পানির তৃষ্ণা লাগায় সে নিচে নেমে পানি খেতে চলে আসে। ঠিক তখনই জাঙ্কুকও আসে এবং সে জাঙ্কুককে দেখেও না দেখার ভান করে পানি খেয়ে চলে যেতে নিলে জাঙ্কুক বলে ওঠে, সুখ পাখি, ক্ষুধা লেগেছে, কি খাবো? বাচ্চাদের মতো করে বলে। জাঙ্কুকের এই আদুরে ডাক উপেক্ষা করার ক্ষমতা নেই, কিন্তু রাগী ভাবটা বজায় রেখেই বলে, ফ্রিজে খাবার রাখা আছে, না অন্য কিছু খাবো? আসো আমরা কিছু রান্না করি, যা খুশি করেন। বলে চলে যেতে চাইলে জাঙ্কুক তের হাত ধরে কিচেনে নিয়ে যায়। তে আরেক দফা অবাক হচ্ছেটা কি এসব? কিচেনে টেবিলে অনেকটা জায়গা খালি ছিল, সেখানে জাঙ্কুক তেকে কোলে তুলে বসিয়ে দেয়। আমার সাথে এখানে বসে থাকবে, আমি স্যুপ বানাবো। তে হেসে দেয় এবার, কারণ স্যুপ বানানো অনেক ইজি। হাসবে না বলে দিলাম। তে আঙুল নিজের ঠোঁটে রেখে আবারও হেসে দেয়। অসাবধানতার কারণে জাঙ্কুকের আঙুল কেটে যায়, কিন্তু তেমন না, হালকা। তে জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে। ব্রেন বলছে উঠে চলে যেতে, মন বলছে থেকে যেতে। সময়টা সত্যিই অদ্ভুত। জাঙ্কুক স্যুপ তো বানিয়েছে, কিন্তু সেটা খাওয়ার অযোগ্য। তে এবার আর না পেরে হু হু করে হেসে দেয়, আর জাঙ্কুক এক মনে তাকিয়ে আছে টের দিকে। তে টেবিল থেকে নেমে ফ্রিজে রাখা খাবার গরম করে দেয় জাঙ্কুককে। আমি খেতে পারবো না, হাত কেটে গেছে, আগের ক্ষতটাও এখনো আছে। চামচ দিয়ে তো খাবেন, হাত দিয়ে খেতে ইচ্ছে করছে। আর যদি হাতটা ভালো হতো, সমস্যা কি?
জাঙ্কুক ভাবে তে তাকে খাইয়ে দেওয়ার কথা বলবে, কিন্তু না, সে বলে হাত ঠিক হলে খাবেন, কাল ভার্সিটি আছে। বলে তে চলে যেতে চাইলে জাঙ্কুক গিয়ে বলে ওঠে, কেমন মেয়ে তুমি, হাজবেন্ড অফিস থেকে এসেছে, একটু আদর আপ্যায়ন করবে, আর তুমি কি না হাজবেন্ড। হাসালেন। তে তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে উঠল, সরি তে, আমাকে কি ক্ষমা করে নতুন অধ্যায় শুরু করা যায় না? যখন আমি আপনাকে চেয়েছিলাম তখন কোথায় ছিলেন? আপনি তো আমাকে ভালোই বাসেন না, আর 5.5 মাস পর আমাদের ডিভোর্স, তাই এসব না বলাই ভালো। আপনি আপনার রাস্তায় যাবেন, আমি আমার রাস্তায়, মাঝে রয়ে যাবে কিছু না বলা ভয়ঙ্কর অন্ধকার। এর মানে কি ধরে নিব তুমি আর আমাকে চাও না? চাইলেই তো সবকিছু পাওয়া যায় না। একটা কথা আছে, যদি সব ইচ্ছে পূর্ণ হয়ে যায় জীবনে, তাহলে তামান্না করবে কিসের জন্য? কিছু অপূর্ণ ইচ্ছে বাঁচতে আমাদের সাহায্য করে, ঠিক তেমন। আর হঠাৎ এমন পরিবর্তন মানতে পারছি না। জাঙ্কুক কিছু না বলেই নিজের রুমে চলে যায়। তের খারাপ লাগে, কারণ একটু আগে জাঙ্কুক বলল তার ক্ষুধা লেগেছে, এখন আবার না খেয়ে চলে গেল। তে খাবার প্লেট নিয়ে জাঙ্কুকের রুমের দরজায় দাঁড়িয়ে আছে। রুমটায় প্রবেশ করে না অনেকদিন, যাবে কি যাবে না ভাবছে। রুমটা সম্পূর্ণ অন্ধকার করে রাখা। তে রুমের লাইটটা অন করে দেখে এক জায়গায় মোজা, এক জায়গায় শার্ট, সব এলোমেলো। তে বরাবরই গোছানো একটা মেয়ে, এমন নোংরা ভালো লাগে না। সে খাবারটা টেবিলে রেখে তখনই বেলকনি থেকে জাঙ্কুক আসে, হাতে সিগারেট। কি চাই? আপনার খাবার খেতে পারি, এক শর্তে, সেদিনের মতো খাইয়ে দিতে হবে। পারবো না। আমিও খাবো না। তে শেষে না পেরে হাত ধুয়ে এসে খাবার তুলে দেয় জাঙ্কুকের মুখে। সবই বুঝলাম, কিন্তু রুমের এই অবস্থা কেন? দেখে তো মনে হচ্ছে মানুষ না মহিষ থাকে। তুমি বুঝিয়ে দাও, আপনার কি হয়েছে বলেন তো। 1 মিনিট। জাঙ্কুক কিছু বলে না, তাই তে কিচেনে চলে যায়। কিচেনে গিয়ে প্লেটটা রেখে হাত ধুয়ে যেই না রোজি রুমে যাবে, তখনই জাঙ্কুক এসে তের হাত ধরে নিজের রুমে নিয়ে দরজা লক করে দেয়। আরে আরে, কি হয়েছে? হয়নি, হবে। তোমার আর আমার 2টা কিউট বেবি। তে ভূত দেখার মতো তাকিয়ে আছে জাঙ্কুকের দিকে। একটু নিচে হবেন? জাঙ্কুকও তের কথা নিচু হয়। তে জাঙ্কুকের কপালে পড়া চুলগুলো সরিয়ে দেখে, বলে, কই, ব্যথার তো কোনো চিহ্ন দেখছি না। জাঙ্কুক তেকে নিজের সাথে জড়িয়ে ধরে ফু দিয়ে তের সামনের কাটা চুলগুলো উড়িয়ে দিয়ে বলে, তুমি কি করছো একটু বলবে? তে তো জমে ফ্রিজ হয়ে গেছে, তার মাথায় বিন্দু বিন্দু ঘাম জমে গেছে। জাঙ্কুক সেটা দেখে বাঁকা হাসি দিয়ে বলে, আজ সত্যি খুব গরম। আর কিছু বলার আগেই তে জাঙ্কুকের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে চলে যেতে চাইলে জাঙ্কুক গিয়ে তেকে বলে, আসো আমি হেল্প করি। বড়ি দরজা খুলে দেয়। তেকে আর পায়েকে বাচ্চাদের মতো দৌড় দেয়, আর ব্যালেন্স সামলাতে না পেরে ঠুস করে পড়ে যায়। হামাগুড়ি দিয়ে তে রুমে চলে যায়। আর আয়াতুল কুরসি যে দোয়া পারে সব করতে থাকে। আর অন্যদিকে জাঙ্কুক হাসতে হাসতে শেষ। জাঙ্কুক হাই তুলতে তুলতে বলল, ভালোই হয়েছে, বিয়ের পর বউকে গার্লফ্রেন্ড বানাবো, তারপর চুটিয়ে প্রেম করব, কিন্তু অনেক কিছু করতে হবে। যাই, সকালে উঠতে হবে। জাঙ্কুক গিয়ে ঘুমিয়ে পড়ে। ওইদিকে তে ভয়ে শেষ। তার মনে হচ্ছে জাঙ্কুককে ভূতে বশ করেছে, কারণ তার মতে জাঙ্কুক কখনো সেন্সে এমন করবে না। এক সময় তেও ঘুমিয়ে পড়ে। সকালে সবাই নাস্তা করতে বসে, এখন অপেক্ষা জাঙ্কুকের। জাঙ্কুক এসে তার জায়গায় না বসে তের পাশে বসে পড়ে। রোজি তো অবাক। যত যাই হোক, জাঙ্কুক সবসময় তার বাবার পাশে চেয়ারে বসে, আর যখন তার বাবা না থাকে তখন সে তার বাবার জায়গায় বা সবিনের জায়গায়। এটা এই বাড়ির এক ধরনের নিয়ম বললেই চলে। তাড়াতাড়ি খা, তোদের আবার ভার্সিটি পৌঁছে দিতে হবে। আজ কোনো মিটিং নেই, আর যা কাজ আছে ওটা পেয়ে দেখে নিবে। তে কিছু বলতে যাবে, তার আগে জাঙ্কুক বলে ওঠে, এই রোজি, তাড়াতাড়ি চলে আয়, আমি ড্রাইভার চাচুকে বলছি তোদের নিয়ে আসতে। তোদের কোনো সমস্যা হবে না? আমাদের আবার কি সমস্যা? এই তাড়াতাড়ি চল তো। বলেই জুসটা মুখে দিয়ে চলে যায় রোজি। তের তো আরো ভয় লাগছে, ভূত না তার ঘাড় মুটকে দেয়। জাঙ্কুক ধমক দিয়ে বলে ওঠে, হোয়াট ননসেন্স, কি বাজে বকছো? 20 মিনিট সময় আছে, রেডি হয়ে নিচে নামবে, নয়তো সত্যি ভূত হয়ে ঘাড় মটকাবো। এইবারটা আমার মনের কথা বুঝে গেতে, আসলেই মনে হয় ভূতে ধরেছে। এদিকে জাঙ্কুক 20 মিনিট অপেক্ষা করলো, 25 মিনিট হতে চললো, কিন্তু তের কোনো খোঁজ নেই। জাঙ্কুক তের রুমের দিকে যেতেই দেখলো
তে একটা হলুদ রঙের শাড়ির সাথে চুলগুলো খোলা রাখা, ঠোঁটে হালকা রেড কালারের লিপস্টিক, ফোনের দিকে তাকিয়ে তাকিয়ে নিচে নামছে। জাংকুক একটা হাত আপনা আপনি বুকের বাঁ পাশে চলে যায়। মার ডালাইয়ার তে জাংকুকের সামনে এসে চুপচাপ দাঁড়ায়। জাংকুক তের দিকে এক মনে চেয়ে আছে। কাকতালীয় ভাবে জাংকুকও সাদা জিন্স আর হলদে রঙের শার্ট পরেছে, চুলগুলো স্পাইক করা, হাতে ব্রেসলেট, জাস্ট ওয়াও, দুজনকে সুন্দর লাগছিল। রক্তের লাল রঙে ভরে আছে পিচ ডালা ছকছকে রাস্তাটা, আর সেই রক্তের মালিকের নিথর দেহ পড়ে আছে রাস্তার মাঝখানে। চোখ তার পিটপিট করছে, হয়তো এটাই তার জীবনের শেষ মুহূর্ত, হয়তো তাকে বিদায় নিতে হবে এই সুন্দর নামক নিষ্ঠুরতম পৃথিবীর কাছ থেকে, আর রয়ে যাবে তার হাজারো স্মৃতি আর কিছু না বলা অভিযোগ আর অভিমান। হঠাৎ করেই মানুষ জড়ো হতে লাগলো, তখনই ভিড় ঠেলে কেউ ছুটে আসে তীর দিকে। এইতে চোখ খুলো, তোমার তোমার জাংকুক এসেছে। তে ধীরে ধীরে নিজের চোখ বুজে ফেলে, মনে হচ্ছে কেউ তাকে খুব করে ডাকছে, কিন্তু তার চেয়ে তাকে হাতছানি দিয়ে বেশি ডেকে চলেছে এ ঘোর আধার। জাংকুকের তো পাগল পাগল অবস্থা, নিজের চোখের সামনে নিজের স্ত্রীর এমন অবস্থা দেখলে কজন মানুষ ঠিক থাকতে পারে। আজ তার মনে হচ্ছে যদি তের কিছু হয়ে যায় তাহলে তার বেঁচে থাকার মূল কারণ সে হারিয়ে ফেলবে। নিজেকে সামনে নিয়ে করে তো নিল সে তেকে। ততক্ষণে অ্যাম্বুলেন্সও চলে এসেছে। অপারেশন থিয়েটারের সামনে টানা 2 ঘন্টা ধরে বসে আছে জাংকুক, সাথে আছে রোজি। জাংকুকের চোখের পানি টলমল করছে, কিন্তু সেটা গড়িয়ে পড়ছে না। একটু পরে ডক্টর বেরিয়ে আসে, তা দেখে জাংকুক এগিয়ে যায়। পেশেন্ট ভালো আছে, কিন্তু তাকে কোনো কিছু চাপ দেওয়া যাবে না। সেন্স আসলে তাকে বেডে দেওয়া হবে। সবার মুখে হাসির ঝলক। জাংকুক তো অনেক খুশি, তার থেকে আল্লাহ তার তেকে কেড়ে নেননি। বেডে দেওয়ার পর তের সাথে দেখা করতে যায় জাংকুক। তে চোখ বুঝে শুয়ে আছে। সে ভেবেছিল হয়তো তার আপন মানুষগুলো দেখা সে আর পাবে না। হঠাৎ কেউ তার হাত ধরাতে সে ধীরে ধীরে চোখ মেলে তাকায়, দেখে জাংকুক। মানে ভুল করেছি তাই বলে এত বড় শাস্তি? আমাকে ছেড়ে চলে যাবি আর আমি বসে বসে দেখবো? কখনোই না, জানে মেরে দিব। তে মুখটা অন্যদিকে ঘুরিয়ে অনেক কষ্টে বলে, তাহলে বাঁচালেন কেন? মরে যেতে দিতেন। দেখতে দেখতে 5 মাস কেটে যায়। ওই দিন রাগ অভিমান ভুলে সবাইকে আপন করে নিয়েছিল, শুধু জাংকুককে ছাড়া। জেনির সাথে তের এখন বেশ ভালো বন্ধুত্ব। আজ তাদের বউ ভাত, বেশ বড় আয়োজন। তে এখন সুস্থ। আজকে সে একটা সম্পূর্ণ পাথর দিয়ে ডিজাইন করা গাউন পরেছে। ড্রেসটা পার্পল কালারের, সাথে ওড়না, চুলগুলো কালার করা, ঠোঁটে লাল ডার্ক লিপস্টিক, কানে ডায়মন্ডের দুল। অসাধারণ লাগছে তেকে। জাংকুকও কম না, তের সাথে ম্যাচিং করে সেও পরেছে। জাংকুক তের কাছে গিয়ে বলে, আজ তোমাকে প্রপোজ করব, তারপর বিয়ে করব। মামার বাড়ির আবদার, আর কিছুদিন পর আপনারা আমার ডিভোর্স। এসব ফালতু চিন্তা বাদ দিন। আমি আমার আগের লাইফে ব্যাক করব, আর আপনি আর কিছু বলতে যাবে। দেখলো জাংকুক নেই, তেও বেশ মজাই পেল জাংকুককে জ্বালাতে। সেও বুঝুক ইগনোর করলে কেমন লাগে। তখনই লাইট অফ হয়ে যায়, আর যখন লাইট অন হয় দেখে সব যারা তের বসে দাঁড়িয়ে আছে, ইভেন জেনিও সবিনও। হঠাৎ মিউজিক বাজাতে শুরু করে, আর তার মাঝ থেকে জাংকুক বেরিয়ে আসে। সেই অ্যাটিটিউড আর ভাব নিয়ে গান গাইতে থাকে, আর তালে তালে মিলিয়ে ডান্স করতে থাকে, আর বলে ওঠে, তুমি তো জানো, তুমি তো বোঝো এই মনটা কি যে চায়। বুকের বাঁ পাশে হাত দিয়ে আমার ফোকাস শুধু তুমি, আর আশেপাশে কিছুই নেই। জান, কাছে আসো। আর সাথে সাথে তের গালে একটা কিস করে দেয়। তে তো লজ্জায় লাল হয়ে গেছে, জাংকুক কি করছে এসব। আর সবাই তো মিটিমিটি হাসছে। আই ওয়ান্না লাভ ইউ, আরে আই লাভ ইউ, আই লাভ ইউ। তেকে নিজের সাথে নিয়ে ডান্স করতে করতে বলে। এইসব কথা শুনে তে লজ্জায় জড়িয়ে ধরে এবং বুকে মুখ লুকায় জাংকুকের। হঠাৎই জাংকুক তেকে কোলে তুলে নিল, আর কিছু না বলে নিজেদের রুমে চলে গেল। বাকিরা ওদের কাণ্ড দেখে মিটিমিটি হাসছিল, আর তারা খুশিও বটে। জাংকুক তেকে কোল থেকে নামিয়ে খাটে বসায় এবং হাঁটু গেড়ে বসে তের সামনে। হয়তো বলতে পারবো না নিজের সব কথা গুছিয়ে, তাও বলি ভালোবাসি, জানি রেগে আছো। আমি এই রাগ বহন করতে রাজি আছি, ভালোবাসি খুব করে।
তুমি যখন হসপিটালের বেডে ছিলে ভেবেছিলাম আমার শোক পাখি হয়তো আমার একা ছেড়ে উড়াল দিবে। আমি বলি জেনির প্রতি ছিল আমার মায়া, কিন্তু আর কিছু বলতে যাবে তে জাঙ্কুকের চুলগুলো টেনে ধরে। মহিষের বাচ্চা, জেনি তোর ভাবি লাগে। ছোট তো কি হয়েছে জেনি, বলবি না? তোর ভাবি বলবি। আমার এখনো আপনাকে ইগনোর করা বাকি আছে, রিভেঞ্জ নেওয়া বাকি। অনেক ইগনোর করেছেন তাই না? তোমাকে দেখাচ্ছি মজা। আমিও দেখাবো কি করে তুমি আমাকে ইগনোর করো। বলি তেকে ধাক্কা দিয়ে বেডে ফেলে দেয় এবং তের উপর উঠে যায়। তে ঠোঁট দুটো নিজে আঁকড়ে ধরে। তে তার নিজের আবেগকে কন্ট্রোল না করে জাঙ্কুককে সায় দিতে থাকে। এতে যেন জাঙ্কুক আরো উন্মাদ হয়ে পড়ে। আস্তে আস্তে দুজন বস্ত্রহীন হয়ে পড়ে এবং দুজন দুজনের ভালোবাসায় মেতে ওঠে। জাঙ্কুক তার প্রতিটি স্পর্শে বুঝিয়ে দেয় সে তেকে কতটা ভালোবাসে। তেও জাঙ্কুকের স্পর্শগুলো অনুভব করতে থাকে। আর এই গল্পের সমাপ্তি এখানেই। আশা করছি গল্পটি তোমাদের ভালো লেগেছে। বেশি বেশি করে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো তোমরা তাইকো গল্প পাওয়ার জন্য।